নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি লাইভ স্টুডিওতে। আপনারা দেখছেন বি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট উইথ সম্রাট। আপনারা জানেন ওতপ্রোতভাবে যুক্ত থাকেন এই অনুষ্ঠানে আমাদের প্রিয় অতিথি, প্রিয় বন্ধু সম্রাট। আজও একই নিয়মে তিনি চলে এসেছেন। চ্যানেল ভিশনের তরফ থেকে তাকে আমরা বারবার টক শো অনুষ্ঠানে ফিরে পাই। যেভাবে আমি থাকি অমৃতা এক পাশে, আরেক পাশে থাকেন সম্রাট, এবং 1:1 টক শো কিন্তু আমাদের মনকে মাতিয়ে রাখে। এবং সর্বোপরিভাবে সম্রাটের সঙ্গে আপনাদের যে কমিউনিকেশন, কোঅপারেশন, কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন যেভাবে থাকে বা সুন্দর একটা মেলবন্ধন যেভাবে আপনারা তৈরি করেন, সেটা কিন্তু অবশ্যই নজিরবিহীন ইতিহাস তৈরি করেছে। সম্রাটের হাতে করে হয়তো আমাদের এই চ্যানেলের তরফ থেকে তিনি কিন্তু দাপটের সঙ্গে ফিল্ডেও কাজ করছেন। এইভাবে কিন্তু তিনি নিজের মতন করে ছোট্ট একটি বৃত্ত তৈরি করতে পেরেছেন, এবং সেই সুবাদে কিন্তু আপনাদের কাছে বারবার তিনি ফিরে আসেন। যথাযথভাবে আজকে আমরা কী নিয়ে কথা বলবো, অবশ্যই হাতছানি রয়েছে নতুন বছরের। বাংলা নববর্ষ, বাংলা পয়লা বৈশাখ এসে গিয়েছে। মাত্র কিছু মুহূর্ত বাকি, কয়েকটা ঘন্টা বাকি, বা মাত্র হাতে একটা দিন বাকি। সেই সূত্র ধরে কিন্তু অবশ্যই পয়লা বৈশাখে আমরা কি করব, কি ধরনের রেজলিউশন নেব, কতটা চ্যালেঞ্জিং এর সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাব, কতটা অগ্রসর করব, সবটাই কিন্তু আপনারা আপনাদের মতন করে আমাদের অনুষ্ঠানে জানাতে পারেন। উদ্দীপনের সাথে, উচ্ছ্বাসের সাথে এবং উৎসব মুখরিত হয়ে আমরা কিন্তু আমাদের মতন করে জীবনকে চরিতার্থ করব। সেভাবেই কিন্তু সম্রাট আমাদের মধ্যে থাকেন, সেভাবেই কিন্তু সম্রাট নিজের কাজের নিরিখে আপনাদের সঙ্গে একটা সুন্দর পরিচিতি গড়তে পেরেছেন। তাহলে চলুন, নববর্ষ উপলক্ষে কি বলা যেতে পারে, দু চার লাইন একটু বলি। যদি ভালো লাগে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন। পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি, পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট, পুরনো সব বেদনা আর মনে রেখো না, পুরনের হয়েছে মরণ, নতুন করে করো বরণ, সব কিছু মুছে ফেলো মন থেকে, তাকাও নবসূর্যের দিকে তোমায় ভালোবেসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে আমরা শুরু করব। বর্ষপূর্তি উপলক্ষে আমরা সরাসরি উপস্থাপন করা শুরু করে দিয়েছি, এবং যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন সম্রাট। সম্রাটের সঙ্গে কথা নিশ্চয়ই বলবো, কিন্তু কি কি ধরনের ডিভিশন বা ক্লাসিফিকেশন রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে একটু জানিয়ে রাখি। তিনি হলেন টক শো মাস্টার, কুইজ মাস্টার, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, ক্রিকেট হিস্টোরিক্যাল গ্রুপ থেকে উঠে আসা এমনই একজন বিরল চরিত্র, স্পোকেন ইংলিশ ট্রেনার, মেন্টাল স্ট্রেস এক্সপার্ট। একাধিক জায়গায় কিন্তু তার পরিসর বা তার পরিচ্ছেদ সেটা নিয়ে কোনো কথা হবে না। তাহলে চলুন, লাজবাব সম্রাটকে নিয়ে আমরা শুরু করি অনুষ্ঠান। একদিনে সম্রাট কিন্তু সম্রাট হয়নি, বহুদিনের চেষ্টায় সম্রাট কিন্তু সম্রাট হতে পেরেছে, এবং আপনাদের ভালোবাসা পেয়েছে। ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি চলে আসুন। নববর্ষ উপলক্ষে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে রাখতেই পারেন। হ্যালো সম্রাট, নমস্কার সম্রাট। সকলকে শুভ সন্ধ্যা এবং প্রাক নববর্ষের শুভেচ্ছা। চৈত্রের হতে চলেছে ইতি, নববর্ষ আর একটা নতুন বছর, বৈশাখ তৈরি নিয়ে নতুন প্রভাত গীতি। সকলের শুভ নববর্ষ সকলকে জানাই, এবং সকলের নতুন বছর খুব শুভ কাটুক, সকলের পরিকল্পনা অনুযায়ী কাটুক। আরও একটা নতুন বছর, একটা নতুন সুযোগ, একটা নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাওয়া, নতুনভাবে পা রাখার যে একটা চেষ্টা, নতুন উচ্ছ্বাসের সাথে, এবং প্রত্যেকটি জায়গায় যাতে আমরা সফল হতে পারি। হয়তো আমাদের মনে এই একটা বছর ধরে প্রচুর দুঃখ, কষ্ট, ক্ষোভ, নানান রকম কিছু থাকে, কিন্তু নতুন বছর আসলেই আমাদের মনে হয় যে নিজেরা কিছু রেজলিউশন নেব, নিজেরা কিছু করে দেখাবো। এই চ্যালেঞ্জিং মুড, চ্যালেঞ্জিং পিরিয়ডটা বা ফেজটা কিন্তু আমরা দেখে থাকি। সম্রাট, তোমার কাছে প্রথমেই যাব। প্রশ্নটা আমি শেষে রাখতেই পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রশ্নটা আমি শুরুতে রাখবো। সেটা হচ্ছে যে তুমি যদি কোনো বার্তা সকলের মাঝে বয়ে দিতে চাও, কি ধরনের বার্তা তুমি দেবে? তার কারণটা হলো, তুমি যদি প্রথমেই বলো মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস, এক্সাইটমেন্ট এবং সব দিক থেকে তাদের মধ্যে একটা চেষ্টা থাকবে বুস্ট আপ করা যাবে বা এনার্জেটিক হয়ে উঠবে, যেন সত্যি নববর্ষ জুড়ে আমাদের কিন্তু অনেক ভাবনা চিন্তা থাকে বা সেগুলো রয়েছে, কোনোভাবেই বিলুপ্ত হয়নি। তোমার বার্তা কি হতে পারে? প্রথমত যেটা বলবো যে কর্মজীবনের স্পিড তো প্রজন্ম বাই প্রজন্ম বেড়েছে, এবং 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে সেটা হয়তো মারাত্মক পর্যায়ে চলে গেছে, কর্মজীবনের ব্যস্ততা, কর্মজীবনের গতি। কিন্তু সবটা সামলে আমরা তো বাঙালি, আমাদের বাঙালিয়ানাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। খ্রিস্টাব্দের উন্মাদনায় ভেসে গিয়ে কখনো এটা ভুললে হবে না যে বঙ্গাব্দ বর্তমান, এবং তার একটা সেপারেট এন্টিটি রয়েছে, তার একটা পৃথক সত্তা রয়েছে, এবং সেই পৃথক সত্তার জেরে সে আজও তার একই জায়গায় অবস্থান রয়েছে তার, এবং তাকে খুব গ্লোরিয়াসলি ধরে রাখার দায়িত্বটা আমাদের। তার জন্যই আমরা বাঙালি, তার জন্যই আমাদের বাঙালিয়ানা, এবং তার জন্য আমরা গর্বিত বাঙালি হিসাবে। সুতরাং শত কর্মব্যস্ততার মাঝেও দেয়ার শুড বি আ প্রপার প্ল্যানিং, যে একটা নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য আমার যতটা রেজলিউশন থাকে, একইভাবে একটা বঙ্গাব্দকেও সেলিব্রেট করার জন্য আমি বাঙালিয়ানার আবেগে, বাঙালিয়ানার সাজে ঠিক ততটাই নিজেকে তৈরি করব। এটাই আমার
প্রথম রেজলিউশনটা। তোমার কাছে একটা প্রশ্ন আমি নেব, কারণ অবশ্যই এই প্রশ্নটা আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে নেক্সট জেনারেশনের কথা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যখন আমরা দেখেছি 31st নাইট 1st জানুয়ারি যখন ইংরেজি মতে নববর্ষ পালন করি, তখন কিন্তু সেই এক্সাইটমেন্ট, সেই লাউডনেস সেইভাবে কিন্তু একটা অন্যরকম ভাবে অ্যাকসেপ্টেবল হয়ে উঠছে এবং সেটা কিন্তু একটা লাউড নেচারে পরিণত হচ্ছে। কিন্তু এই যে নববর্ষকে, সেটা কি মানে আদৌ আজকের জেনারেশন বা পরের জেনারেশনকে ঠিক সেইভাবে দেখতে পাচ্ছে, সেইভাবে কি নিতে পারছে? তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইংরেজি নববর্ষের যে সেলিব্রেশন, সেটা তো একটা ইন্টারন্যাশনালিটি, আন্তর্জাতিকতা, সেটা গোটা পৃথিবী জুড়ে সেলিব্রেট করা হচ্ছে। যখনই যে কোনো ভাষার ক্ষেত্রে, এই যে ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যে ভাষা বললে আপনি সারা পৃথিবীর মানুষের কাছে নিজের ভাবনা তুলে ধরতে পারেন। যখনই সেটা বঙ্গাব্দর ক্ষেত্রে হচ্ছে, তো ডায়ালেক্টটা একটা সার্টেন এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে। আচ্ছা, মানে এটাই হচ্ছে বেসিক কারণ বলা যেতে পারে। বেসিক কারণ, এবং তাছাড়া সবচেয়ে বড় কথা প্রচার একটা বড় ভূমিকা। তো আমার বাঙালিয়ানা কালচার যদি ছোটবেলা থেকে, ফর এক্সাম্পল নিজে একজন শিক্ষক হিসেবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, যে আমাদের পরের প্রজন্ম সিবিএসই বোর্ডে স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভালো কথা, কিন্তু বাঙালি কালচারটাকে, বাঙালিয়ানার কালচারটাকে যদি ধরে রাখতে না পারে, আগের প্রজন্ম যদি তাকে সেই আবহাওয়াটা না দিতে পারে, সেই পরিবেশটা না দিতে পারে, তাহলে এটা তার দোষ না। মানে আমরা কি করে ডিফারেন্সিয়েট করছি? আজকে এটা ভাবতে সত্যি খারাপ লাগে যে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আজকে আমরা হয়তো শুভ নববর্ষ সকলকে বলছি, কিন্তু খুব কম সংখ্যক লোক হয়তো বলতে পারবে যে বাংলা এটা কত বছরে পা দিলাম। তো এই ঘটনাটা কিন্তু প্রমাণ করে যে বঙ্গাব্দ নিয়ে যে কালচার, বঙ্গাব্দ নিয়ে যে যে কোনো জিনিসেরই গ্রোথটা কিন্তু খুব কম। এবং তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, যে বললাম, কালচার। যখনই একটা জিনিস গ্রো করে, তার গ্রোথের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে চর্চা। আমরা যদি খুব প্রপার প্রসেসে কোনো জিনিস নিয়ে খুব ইনডেপথ অ্যানালিসিস করি, খুব গভীরভাবে চর্চা করি, তখনই সেই জিনিসটা একটা অন্য মাত্রা পায়, জনপ্রিয়তা পায়। সুতরাং এই বাঙালিয়ানাকে ধরে রাখার দায়িত্ব, আবারও বলছি, আমরা মুখে বলি আমরা বাঙালি, আমরা গর্বের সাথে বাঙালিয়ানার প্রশংসা করি, বাঙালি হওয়ার প্রশংসা করি, কিন্তু আমাদের প্রাথমিক দায়িত্বটাকে এড়িয়ে গেলে কিন্তু হবে না। সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে আমাদের বাংলা নববর্ষে যখন পা দিচ্ছি, তখন সেটাকে একটা প্রপার প্রসেসে, একটা প্রপার অ্যানালিটিক্যালি সেলিব্রেট করা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই। পাশাপাশি আপনাদের বলে রাখি, নববর্ষ সূত্র উপলক্ষে যদি আপনাদের মনে হয় ফোন লাইনে আসবেন, তাহলে অবশ্যই চলে আসুন। ফোন ইন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান, যেখানে সরাসরি আপনারা সম্রাটের সাথে কথা বলতে পারছেন। আপনারা যে কোনো নিরিখে কথা বলতে পারেন। নববর্ষ শুধু নয়, যদি আপনাদের মনে হয় সম্রাট যে ধরনের কাজ করেনি, সেই কাজের জন্য আপনাদের প্রয়োজন সম্রাটকে, তার প্রমোশনসগুলো কিন্তু অবশ্যই সম্রাট নিজের নিয়মে করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ফোন করতে ভুলবেন না। আর যারা অনুষ্ঠান দেখে ফোন করবেন, তারপরে মানে অনুষ্ঠানের শেষে গিয়ে, তাদের জন্য বলে রাখবো 9831781353, এটা সম্রাটের নিজস্ব পার্সোনাল নাম্বার। অনুষ্ঠানের পরে ফোন করতে পারছেন 9831781353, এই নাম্বারটা বলে দিলাম। এছাড়া স্ক্রিনে যাচ্ছে দেখুন, এখনো যদি আপনাদের মনে হয় যে আপনারা কি কি প্ল্যানিং করছেন, কি কি চক আউট করছেন, সবটাই কিন্তু আপনারা আপনাদের মতন জানাতে পারেন, বা এখনকার সময় দাঁড়িয়ে নববর্ষকে আমরা কোন আঙ্গিনায় দেখবার চেষ্টা করছি সেটাও জানাতে পারেন। এছাড়া সম্রাট, প্রথমে আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে যাব, সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা নববর্ষ নিয়ে আলোচনা করছি, কিন্তু মাঝপথে মাঝে মধ্যে কিন্তু তোমার কাজের যে তালিকা রয়েছে, অভূতপূর্ব রেজাল্ট, ফিডব্যাক আমরা সবসময় তোমার থেকে পেয়ে থাকি, এটা নিয়ে কোনো দ্বিমত হতেই পারে না। তো তুমি নিজেকে টক শো মাস্টার হিসেবে বেছে নিয়েছো, এবং তোমার হাতে খড়ি কিন্তু চ্যানেল ভিশনের তরফ থেকে তৈরি হয়েছে, এবং বহু দিন ধরে তুমি জার্নি পথে রয়েছো, এবং দাপটের সঙ্গে, দক্ষতার সাথে, সক্ষমতার সঙ্গে তুমি কিন্তু ফিল্ডে প্রচুর কাজ করছো। তো সেই বিষয়টি যদি তুমি একটু বলো, তুমি টক শো মাস্টার হিসেবে কেন বেছে নিয়েছো? আই থিঙ্ক টক শো মাস্টার জিনিসটা, টক শো করার যে মূল ভাবনা, যে উদ্যোগ, তার পিছনে কারণটা ছিল যে আপনি যখন কিছু ভাবেন, তখন সেই ভাবনাকে পরিণতি দিতে কমিউনিকেট করতে হয়, এবং এই জনসংযোগকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেই কর্মপ্রক্রিয়াটা পরিণতি পায় না। সুতরাং টেলিভিশন এমন একটা মিডিয়া, এমন একটা মাধ্যম, যার মাধ্যমে যদি জনগণের হৃদয়কে স্পর্শ করা যায়, যে ভাবনাটা ভেবেছি, যে কাজটা করতে চাইছি, যেভাবে করতে চাইছি, তাদের মত নেওয়া, নিজের মতকে প্রতিষ্ঠিত করার, সবার পরামর্শ নেওয়া, এবং ওভারঅল নিজের ভাবনাটাকে বাস্তবায়িত করা, এই যে 4-5টা ধাপে আলটিমেটলি লক্ষ্যে পৌঁছানো, সেটার জন্য নাথিং ইজ বেটার দ্যান টক শো। অবশ্যই তাই। সম্রাট, আমরা দেখে নেব যে আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নববর্ষের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করছি। বলুন। নমস্কার।
হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি শার্লি ব্যানার্জি বলছি। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, অনেকটা দূর থেকে বলছেন তো আপনি। আমাদের অনুষ্ঠান আপনি সেখানেও দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি যদিও ইউটিউবে দেখছিলাম ফোনে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা বলুন যে আপনার প্রশ্নটা কি রয়েছে নববর্ষ হ্যাঁ, উপলক্ষে? প্রথমেই হচ্ছে আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও আপনাদের। শুভেচ্ছা, একদম, আগাম একদম। নববর্ষের শুভেচ্ছা। ওয়েলকাম, বলুন। হ্যাঁ, আমি একটা জিনিস স্যারের সাথে শেয়ার করতে চাই। হুম। সেটা হচ্ছে আমার একটা বুটিক আছে, আমার একটা বুটিক বিজনেস আছে, সেটা আমি গত 1 বছর ধরে চালু করেছি। ভেরি গুড। ওকে, হুম। আমার বুটিকের বিজনেসটার নাম হচ্ছে শাড়ির কথা। আচ্ছা তো আমি আগের বছর ওটা পয়লা বৈশাখের পরে না অক্ষয় তৃতীয়ায় আমি চালু করেছিলাম। হুম। তো সেইভাবে তো ওটা জাস্ট ঘরোয়া পুজো করে চালু করেছিলাম। তো এবছর আমার এটা পয়লা বৈশাখে যেমন আমরা বাঙালিরা পুজো দিই, তো সেরকম আমার পয়লা বৈশাখে পুজো করার ইচ্ছা আছে। কিন্তু আমার কাস্টমারদের আমার একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে। সেটা আপনার মিষ্টির বাক্স বা ক্যালেন্ডার এরকম নয়, আমি একটা অন্যরকম টাইপের সারপ্রাইজ দিতে চাইছি আমার শাড়ির কথার বুটিকের মাধ্যমে। আচ্ছা, তো স্যার যদি একটুখানি সাজেস্ট করতেন যে কিরকম ভাবে আমি কাস্টমারদের সারপ্রাইজটা কি দিতে অনলাইনে চাইছেন? সারপ্রাইজ দিতে পারি। আচ্ছা, এটা যেটা করতে পারেন সেটা মানে হচ্ছে যে তোমার পারমিশন ওদের বুঝতে কাছে? কুরিয়ার করে বা বুঝতে কিছু পেরেছি এরকম। আপনি কি বলতে চাইছেন, আমি বুঝতে পেরেছি। আপনি এক্ষেত্রে যেটা করতে পারেন, একটা ইউনিক আইডিয়া দিই আপনাকে। সেক্ষেত্রে আপনার বিজনেস যেটা রয়েছে গত 1 বছর 1.5 বছর ধরে, যেটা আপনি ভালো বলতে পারবেন, সেখানে আপনার নিশ্চয়ই যে সমস্ত কাজ রয়েছে সেখান থেকে আপনি একটা ভার্চুয়াল অ্যালবাম তৈরি করতে পারেন। করে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সেটা ছাড়েন, রাইট, আমার মনে হয় আপনার রিচটা অনেকটা বেড়ে যাবে, মানে কাজের পরিধিটা বেড়ে যাবে, কাজের মানুষের পরিধিটা কাছে বেড়ে যাবে এবং পৌঁছে যাবে সোশ্যাল মানুষের মিডিয়াতে। সাথে রিচ করার যে পরিধি। হুম হুম, কারণ এখন বেসিক্যালি কি হয়, যেটা আগেও বলছিলাম, যে সময়টার খুব দাম বেড়ে গেছে, ঠিক। শ্রমের থেকেও সময়ের দাম বেড়ে গেছে, ফলে যত ন্যাচারালি কম সময়ে আমরা একটা এলাবোরেট আউটকাম, করতে পারি। যত কম সময় মানুষ আউটকাম পায়। আপনার এই আইডিয়াটা তো ভালো লাগলো, কিন্তু মানে কিছু গিফট কি করতে পারি কাস্টমারদের? ব্যাপারটা হচ্ছে, আমি যেটা আপনাকে সাজেস্ট করব আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে, সেটা হচ্ছে যে আপনি এখনো তো বিজনেসের জগতে একজন ফ্যামিলিয়ার ফেস নন, আপনি একজন নভিস বলা যেতে পারে, রাইট। যতক্ষণ না আপনি সুপ্রতিষ্ঠিত হচ্ছেন ততক্ষণ আপনি নিজেকে, মানে বিজনেসটাকে খুব প্রচার করাটা ইম্পর্টেন্ট, রাইট। যেটা আমি যেটুকু আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে বুঝি, যে কোনো জিনিসকেই লাইমলাইটে আনতে হয় আগে, তারপর সাকসেস তো এন্ড অফ দ্য প্রসেস, সেটা একটা আর এর প্রসেসের থেকেও মধ্যে দিয়ে ভালো যায়। আরেকটা বিষয় রয়েছে, মানে আরেকটা বিষয় নিয়ে বলবো আপনি যে আপনি আগে- ডিসকাউন্ট যদি দিতে চায়, হ্যাঁ, right, সেটাও right. কিন্তু আপনি সেভাবে না, দিতে পারেন। সেটা উনি, সেক্ষেত্রে আমি বলবো যে উনি যেহেতু একটা ইউনিক কোর্স, মানে একটা আইডিয়া চেয়েছে, আইডিয়া গিফট চাই। সেটা হচ্ছে XYZ সবাই হয়তো ডিসকাউন্ট দেবে, সবাই হয়তো এমন অনেক কিছুই করবে যেটা গতানুগতিকভাবে ওভার দ্য লাস্ট 50-60 ইয়ার্স একজন বাঙালি কেন, একজন ভারতীয় ব্যবসায়ী করে এসছে, হ্যাঁ, right? আমি কিন্তু সেটাই বলছি। আপনি কোথায় ডিফারেন্ট হবেন ফ্রম আদার্স, সেটা হচ্ছে প্রশ্ন। আমি সেই জন্যই আপনাকে বললাম, একটা অ্যালবাম কনসেপ্ট দিলাম, রাইট, যেটা আপনি যেটা করেছেন সেটাকে তুলে ধরতে চান। অবশ্যই তাই, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেলেন। যদি তারপরেও মনে হয় যে আরো কিছু জানবার ইচ্ছে রয়েছে, আবার হয়তো অন্য কোনো দিন দেখা হবে ঠিকই আপনার সাথে, আপনি কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। বি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট উইথ সম্রাট। সম্রাট, তোমার কাছে যাব যে তুমি কুইজ মাস্টার। তো কুইজ মাস্টার হিসেবে তোমাকে বারবার আমি অনেক জায়গায় সেভাবে দেখেছি যে তুমি কুইজ মাস্টার হিসেবে কাজ করছো। তুমি কি রাত্রে ঘুমোও নাকি সারাক্ষণ পড়াশোনা করে যাও? মানে এটা যদি একটু বলো। হ্যাঁ, এটা মানে একটা ট্রিকি কোশ্চেন হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা জানতে আমাদের ভীষণভাবে ইচ্ছা করে। মানুষের যতটা বিশ্রাম প্রয়োজন সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য, ততটা বিশ্রাম তো ডেফিনেটলি নেই। দ্যাটস মাই আনসার টু ইওর কোশ্চেন। একদম একদম অবশ্যই তাই। তার জন্য তুমি কুইজ মাস্টার হতে পেরেছো, তার জন্য তুমি নিজের মতন করে অধ্যবসায় অধ্যয়ন করেছো, নিজের মতন রিসার্চ ওয়ার্ক করো, হোমওয়ার্ক করো, এবং তোমার কাছে দিন রাত সবটাই বোধহয় এক হয়ে যায়। এটা আমার তো মানে বেসিক্যালি মনে হয় তোমার সম্পর্কে। তার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে কোনো কাজের প্রতি ভালোবাসা এবং অফকোর্স পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, যেটা আজ আমি হয়তো আমার শোয়ের 16 বা 17 নম্বর এপিসোডে আছি। আপনাদের প্রথম দিন থেকে সবাইকে একটা বার্তাই দিয়েছি যে কাজটাই করবেন সেটা একটা সামান্যতম কাজও যদি হয়, সেখানে হয়তো স্টাম্বল করবেন, শুরুতে সাকসেস আসে না, কিন্তু সেই যে পেশেন্স লেভেলটা, সেই পেশেন্স লেভেলটা যত বাড়বে
যত খিদেটা আপনার বাড়বে ন্যাচারালি সাকসেসটাও গ্রো করবে। আপনি কাজের সঠিক তালিকাগুলো পথে বেড়ে যাবে। চালিত হলে, কোনো মানুষ সঠিক পথে চালিত হলে ন্যাচারালি তার সাকসেস রেশিও অনেকটা বেড়ে যায়। তুমি যেমন একজন স্কুল টিচার, পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সঙ্গে তুমি যুক্ত, এত ধরনের কাজ করছো, তো এই ধরনের মেন্টালিটি, পাওয়ার, স্ট্রেন, ডেভেলপমেন্ট যদি সকলের মধ্যে থাকে তাহলে সকলেই বোধহয় কিছু না কিছু হতে পারবে সামনের দিনে দাঁড়িয়ে। ডিপেন্ড করে টাইম ম্যানেজমেন্টটা কে কিভাবে করে, ডিপেন্ড করে প্ল্যানিং কিভাবে হয়, অনেক ফ্যাক্টরস আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আগেও বললাম যে টু মেক আ সলিড প্ল্যানিং ইউ হ্যাভ টু হ্যাভ আ কুল অ্যান্ড কাম মাইন্ডসেট। সেটা কি আপনার আছে? প্রশ্ন হচ্ছে সেটাই, আপনি কতটা শান্তভাবে সুষ্ঠুভাবে সকল পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। ইমপেশেন্ট হওয়ার প্রবণতা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু সেই ইমপেশেন্সকে ওভারকাম করে সেই ফার্স্ট্রেটেড মোমেন্টসগুলোকে ওভারকাম করে একদম নিরবচ্ছিন্নভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে নিজের মধ্যে যে পেশেন্সটা থাকা দরকার, সেই লেভেল অফ পেশেন্স কি আপনার মধ্যে আছে? দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। এবারে আমি আবার একটু মূল স্রোতে ফিরে আসি। নববর্ষের কথা একটু বলতে ভালো লাগে, কার না ভালো লাগে। নতুন বছর এসে গিয়েছে, যতক্ষণ আমরা চাইছি ততক্ষণই বোধহয় এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। তাহলে আমরা পরের প্রশ্ন যেটা যাব সেটা হচ্ছে যে নতুন জামা কাপড় পরা, একটা ক্রেজ, একটা ক্রেজিনেস আমাদের মধ্যে থাকে যে আমরা কিন্তু নতুন পোশাক পরবো নববর্ষের দিন, ছোটকাল থেকে দেখে আসছি। কিন্তু যদিও বা আজকের জেনারেশন বা হয়তো পরের জেনারেশন তারা কিন্তু বলে থাকে যে না, আমরা তো শপিং হোল ইয়ার করছি, আমাদের কাছে আলাদা করে নববর্ষের জন্য কেন কিছু কেনাকাটি করতে হবে? এটা কেন? মানে এই ক্রেজিনেসটা যেটা সেল 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 এইভাবে যেভাবে নানান রকম ভাবে নানান মার্কেটে আমরা দেখতে পাই যে এই ধরনের পরিধি, এই ধরনের বস্ত্র বিক্রি হচ্ছে, আমাদের নানান ফ্যাশনেবল ড্রেস বিক্রি হচ্ছে, তো তাহলে আমরা নতুন ড্রেস নতুন রকম ভাবে কেন পরবো না? সেটা কেন? তার পিছনে একটা বড় কারণ হচ্ছে যেটা আমার মনে হয় ভীষণভাবে, সেটা হচ্ছে যে এই যে তার সাথে বাঙালিয়ানার কালচারটাও ভীষণভাবে কালেক্টেড, একটা হচ্ছে কানেক্টেড রাদার, একটা হচ্ছে যে স্ট্রংলি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আগে ব্যাপারটা যেটা ছিল, আমরা যখন ছোট ছিলাম বা ইভেন 10 ইয়ার্স ব্যাক, 5-7 ইয়ার্স ব্যাক, এর একটা আলাদা গুরুত্ব ছিল, একটা এসেন্স ছিল, একটা ইম্পর্টেন্স ছিল। কিন্তু আজকে আপনি আপনার প্রয়োজনে, আজকে সমাজ ব্যবস্থা যেখানে দাঁড়িয়েছে, অনলাইন পেমেন্ট সিস্টেম এসে গেছে, অ্যাপস এসে গেছে, বিভিন্ন পেমেন্টস অ্যাপ এসে গেছে, ফলে পেমেন্ট প্রসেসটাও এতটা ইজি হয়ে গেছে, আপনি ঘরে বসে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন। ফলে এই যে একটা জিনিসের প্রতি ভালো লাগা, একটা আবেগ, সেই আবেগটা কিন্তু অনেকটাই তার জায়গা থেকে সেই অবস্থানটা নেই, রাইট? তার পিছনে একটা ব্যস্ত কর্মজীবনেরও বড় ভূমিকা আছে। ফলে এই জিনিসগুলো আগের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। হ্যাঁ, এখনো কি আমরা শপিং করি না? অফকোর্স করি, কিন্তু পয়লা বৈশাখকে কেন্দ্র করে, উপলক্ষ করে 10 জনের মধ্যে হয়তো হার্ডলি 4 জন শপিং করেন। তার কারণ হচ্ছে আমরা যখনই প্রয়োজন হয়, সানডে ছুটির দিন দেখে 9 out of 10 families go out for shopping, রাইট? তো ন্যাচারালি কি হয়, সেই যে আবেগটা, মানে আমার শপিং করতে ভীষণ ভালো লাগে, আর যখন সেটা সেলের মার্কেট থাকে তখন তো বোধহয় একটা আলাদা আনন্দ তৈরি হয়। আমি এটা বলতে চাইছি যে দুর্গাপূজার শপিং এর এক্সিস্টেন্স যতটা এখনো বাঙালির জীবনে আছে, পয়লা বৈশাখেরটাও ডেফিনেটলি আছে, কিন্তু এগুলোর এক্সিস্টেন্স অনেকটা হলেও কমেছে। তার একটাই কারণ হচ্ছে যে এখন একটা সোসাইটির মেইন যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে অনলাইন শপিং একটা বড় ভূমিকা নিয়েছে সেই ক্ষেত্রে, এবং টাইম ফ্যাক্টর ভীষণভাবে, টাইম এবং জব অফকোর্স। এবারে সম্রাট, তোমার কাছে যাব। বাঙালিয়ানা বা হেরিটেজ ক্রমশ কিন্তু হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভীষণভাবে বিপদগ্রস্ত হয়ে যেতে পারে। এবং আমরা কিন্তু আমাদের বাংলা ভাষাকে, বাংলা বছরকে যেভাবে আলিঙ্গন করতে চাই, যেভাবে আমরা নিজেদের সুবাদে সেইভাবে একটা জোড়া লাগাতে চাই বা সেই বন্ধনটাকে ধরে রাখতে চাই, সেটা রেজলিউশন যদি নিতে বলা হয়, তাহলে কি ধরনের রেজলিউশন নিতে পারে নেক্সট জেনারেশন, সেটা যদি একটু বলো। আই থিঙ্ক তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে বাঙালিয়ানার কালচারকে ধরে রাখতে হবে, কন্টেন্টগুলোকে, যেগুলো আমাদের হেরিটেজ, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, এবং তার জন্য তৎপর হতে হবে যে নেক্সট জেনারেশনের, আগের জেনারেশন, মানে দ্যাট মিনস কারেন্ট জেনারেশন, তারা যতটা ইনপুট দেবে নেক্সট জেনারেশনকে অ্যাবাউট আওয়ার বেঙ্গলি কালচার, অ্যাবাউট দ্য হেরিটেজ অফ আওয়ার বেঙ্গলি কালচার, ততটা তারা সমৃদ্ধ হবে। অবশ্যই তাই। যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, এখনো কিন্তু খানিকটা সময় রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু ফোন-ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারেন। নববর্ষ উপলক্ষে কোনো বিষয় আপনাদের যদি জানানোর ইচ্ছে থাকে বা কোনো কিউরিওসিটি থাকে বা কোনো রকমভাবে কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই চলে আসুন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, নাম্বারটা একটু ওয়াচ করুন ভালো করে এবং ফোন করুন। আর যারা অনুষ্ঠানের পরে সম্রাটের সঙ্গে যোগাযোগ করবেন তার কাজের তালিকা নিয়ে, তাদেরকে বলি 9831781353 এটা নাম্বার, এই নাম্বারে ফলো আপ করুন। এবারে সম্রাট, তোমার কাছে যাব যে তুমি কিভাবে এই নববর্ষ
নববর্ষকে দেখছো, কারণ এতক্ষণ ধরে তুমি বার্তা পৌঁছাচ্ছ সকলের কাছে, কিন্তু তোমারও একটা নিজস্ব এই কাজগুলো করছো, তো কিভাবে তুমি তোমার আঙ্গিনায় দেখতে চাইছো নববর্ষকে, সেটা যদি বলো। একটা নতুন বছর যখন আসে তার একটা বার্তা থাকে, তার একটা উদ্যোগ থাকে, ডেফিনেটলি তার একটা এক্সপেকটেশন থাকে তাকে ঘিরে। সুতরাং ডেফিনেটলি একটা মেইন টার্গেট তো সবার থাকে। প্রথমে সবাইকে বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এবং কখনোই স্টাম্বল করলে ভেঙে পড়বেন না। স্টাম্বল করলে সবসময় মনে রাখবেন যে দেয়ার ইজ অলওয়েজ আ লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল। তো সুতরাং সেই সুযোগ অফকোর্স আপনার কাছে আসবে। ব্যর্থতা কিন্তু সব শেষ করে দেয় না, ব্যর্থতা একটা নতুন সাফল্যের জন্ম দেয়, সেটাকে আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। এভাবে যদি বলতে চাই, যদি রেমেডি হিসেবে বলতে চাই, যদিও বা রেমেডি কথাটা হয়তো আমরা ইউজ এখানে করছি এই কারণেই, কারণ আমরা অনেক সময় দেখেছি যে নেক্সট জেনারেশনের কাছে বাংলার সেই অ্যাট্রাকশনটা থাকে না। বাংলার প্রতি যে অ্যাট্রাকশন, সেটা কি কোনো রেমেডি হতে পারে? এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নয়, কিন্তু কোথাও না কোথাও এই রেমেডি কিন্তু আমাদের মধ্যে কাজে দেবে যদি তুমি তোমার বার্তা পৌঁছাতে চাও সেভাবে। সেটা কি যেটা বলবো অফকোর্স রেমেডি ইজ যে যতটা সম্ভব বাংলা নিউজ পেপার পড়া, নিজেকে একটা বাংলা কালচারের মধ্যে ঘিরে ফেলা, আবদ্ধ করা, রাইট? আমরা বাংলা কালচার সম্পর্কে যতটা জানবো ততটাই বাংলাকে জানবো। আর এই হেরিটেজ, এই যে আমাদের সমস্ত সংস্কৃতি, সেগুলোকে তখনই জানা সম্ভব নেক্সট জেনারেশনের পক্ষে, যখন তারা এগুলো নিয়ে কালচার করবে, চর্চা করবে। আমার মনে হয় যে বড়দের, গুরুজনদের, তাদেরও বোধহয় কিছুটা দায়িত্বের মধ্যে পড়ে, প্যারেন্টিং এর বিষয়টি থাকে। আমরা যখন বড় হয়েছি, এই যে আমাদের কাছে নিউ ইয়ার সেলিব্রেশন মানে কি ছিল? একটা নতুন জামা কাপড়ের গন্ধ, এবং অফকোর্স নতুন জামা কাপড় পরে মা বাবাকে প্রণাম করে দিনটা শুরু করা। এই যে কালচার, এই কালচার যদি ইনপুট করা হয় বর্তমান প্রজন্ম অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তী প্রজন্মের মধ্যে, শুরুতে তাদের হয়তো ব্যাপারটা টোটালি একটু অন্যরকম লাগবে, কিন্তু যদি ব্যাপারটাকে অভ্যস্ত করানো হয়, তাহলে কিন্তু নেক্সট জেনারেশনও কিন্তু আবারও সেই রাবেন্দ্রিক ভাবনা, বিবেকানন্দ চিন্তাধারা, বা এই যে একটা টিপিক্যাল বাঙালিয়ানার যে একটা গর্বের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আবার পৌঁছতে পারবে, সেই অবস্থানে আবার পৌঁছতে পারবে। এবার একটু জানবো ছোট্ট করে রিচুয়ালস নিয়ে। আমরা সবাই জানি যে নববর্ষ মানে কিছু রিচুয়ালস থাকে, সকাল থেকে একদম প্রভাত ফেরি থেকে শুরু হয়ে যায়, তো সেটা নিয়ে যদি একটু বলতে চাও। ডেফিনেটলি আমি সবচেয়ে বড় কথা যে আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে যে কখনোই ভাবলে হবে না যে বঙ্গাব্দ নববর্ষ ওই শুধু মনে পড়বে পয়লা বৈশাখের দিনই, বাকি দিনগুলোতে আমি খ্রিস্টাব্দ নিয়ে ব্যস্ত থাকবো না। খ্রিস্টাব্দের যেমনভাবে একটা গুরুত্ব আছে, একটা হিস্টোরিক ইম্পর্টেন্স আছে, একটা বিশ্বমাত্রায় আন্তর্জাতিক স্তরে একটা ইম্পর্টেন্স আছে, একইভাবে বঙ্গাব্দ কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সুতরাং আমরা বাঙালিয়ানাকে তার অবস্থানে ফিরিয়ে দেওয়া, বা তাকে প্রপারলি রেসপেক্ট করা এবং জায়গাটাকে ধরে রাখা, এটার দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং এই দায়িত্বটা আমাদের নিতে হবে, এবং জেনারেশন বাই জেনারেশন এই কালচারটা ঠিকমতো করাতে পারলে তাহলে আমরা আবারও দেখতে পাবো যে দিনগুলো, সোনালী দিনগুলোর স্বপ্ন আমরা দেখে এসেছি, এখনো দেখি, সেই দিনগুলো হয়তো আবারও ফিরে আসবে, এবং সেটা নট অ্যাট অল ইম্পসিবল, ভেরি মাচ পসিবল। যদি বলতে বলা হয় তুমি কি নেবে? আমি যেটা বলবো যে খুব আশাবাদী নতুন বছর, এবং সবাই ডেফিনেটলি পজিটিভ থাকবেন, পজিটিভ ভাইবের মধ্যে চলবেন, এবং একটা ভালো পরিবেশে থাকা। সবচেয়ে বড় কথা জব স্যাটিসফ্যাকশন, তার থেকে বড় কথা হচ্ছে মেন্টাল পিস। সকলকে বলবো ট্রাই টু ফাইন্ড মেন্টাল পিস, মানসিক শান্তি খোঁজার চেষ্টা করুন, মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন। চ্যালেঞ্জেস উইল কাম, এবং আপনি দিনের শেষে বিজয়ী হবেন, এই ভাবনায় সবসময় থাকবেন। দেখবেন জীবনের প্রত্যেকটা স্টেপে আপনি ধীরে ধীরে ঠিক সাফল্যের সাথে একদম লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছেন, সাফল্যমণ্ডিত জায়গা তৈরি হবে। এবং সেই সুবাদে আমরা বারবার সম্রাটকে ফিরে পাই। সম্রাট কিন্তু প্রচুর কাজ করছেন ফিল্ডে, সেটা আমরা সকলেই জেনে গিয়েছি। সেই কারণেই কিন্তু সম্রাট নিজের প্রমোশনসগুলো করতে চান আমাদের স্টুডিওর মারফতে। আজকে যেরকমভাবে আমরা গতি ধারা নিয়ে এগোনোর চেষ্টা করেছি, অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট উইথ সম্রাট। সম্রাটের কিন্তু কাজের তালিকা বহু রকমের কিছু রয়েছে, টক শো মাস্টার, কুইজ মাস্টার, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, ক্রিকেট হিস্টোরিক্যাল গ্রুপ থেকে উঠে আসে এমনই একজন বিরল চরিত্র, স্পোকেন ইংলিশ ট্রেনার, মেন্টাল স্ট্রেস এক্সপার্ট। আপনারা অবশ্যই কিন্তু অনুষ্ঠান এইভাবে দেখতে থাকবেন। আমরা কিন্তু সামনের দিন আবারও ফেরত আসবো সম্রাটকে নিয়ে, অবশ্যই টক শো অনুষ্ঠানে। আজকের মতন অনুষ্ঠান শেষ করলাম, ছিলাম আমি অমৃতা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি সম্রাটকে, এবং শেষ করলাম অনুষ্ঠান, ছিলাম অমৃতা। নমস্কার,
ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নববর্ষের প্রাক শুভেচ্ছা।